Hello student, welcome to my channel Basic Science 9321। কেমন আছো তোমরা? দেখো তোমাদের পরীক্ষা প্রায় কাছাকাছি, একেবারে পরীক্ষা দোরগোড়ায়। ক্লাস 11দের কোশ্চেন পেপার নিয়ে খুব একটা ডিসকাস হয়নি, তো আমরা ক্লাস 11-এর একটা ভিডিও আমরা দিয়েছি, বাট কিন্তু টপিক ওয়াইজ অনেকগুলো ভিডিও ক্লাস 11-এর দেওয়া হয়েছে। দেখো আমরা এই সপ্তাহের মধ্যে ক্লাস 11দের যে ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আজকের যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা, ডব্লিউবি বোর্ডের 2016 সালের ক্লাস 11-এর কেমিস্ট্রি পেপার। এই ভিডিওর মাধ্যমে আমরা এমসিকিউ, 1 নম্বরের কোশ্চেন ও 2 নম্বরের কোশ্চেনগুলো জানব। ঠিক আছে, দেখো সেকশন এ। আচ্ছা, এটা একটা কথা, যাদের কাছে 2016 কোশ্চেন পেপার নেই তারা আমাকে ডেসক্রিপশন জানিও, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে কোশ্চেন পেপারের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তুমি কিন্তু কোশ্চেন পেপারটা পেয়ে যাবে। ওকে, দেখো আমরা এমসিকিউ কোশ্চেনগুলো লিখছি না, বড় কোশ্চেনগুলো অবশ্যই বোর্ডে লিখবো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো এমসিকিউ কোশ্চেনগুলো আমরা লিখছি না, এমসিকিউ কোশ্চেনগুলো আমরা অ্যান্সারগুলো ডিসকাস করছি। ফার্স্ট বলছে, দেখো কোনো পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে ফার্স্ট সেকশন এ, ডব্লিউবি ক্লাস 11 কেমিস্ট্রি পেপার 2016, সেকশন 1 এমসিকিউ পার্ট আমরা ডিসকাস করছি। দেখো কোশ্চেন নাম্বার 1, কোন পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা কত? তাহলে আমরা জানি কোন পরমাণুর এনতম কক্ষে ইলেকট্রনের সংখ্যা ইকুয়াল টু 2n স্কয়ার। n হচ্ছে কি বলো? কক্ষপথের সংখ্যা, যেমন কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ আমরা জানি। হ্যাঁ, কক্ষপথের সংখ্যা মানে কে কক্ষ হলে ধরো 1 বসাতাম, এল হলে 2 বসাতাম, এম হলে 3 বসাতাম, এন হলে 4 বসাতাম, এরকম ব্যাপার। ওকে, পরের কোশ্চেন দিয়ে দেখো, কোশ্চেন নাম্বার 2, He2 প্লাস আয়নের বন্ধন ক্রম, He2 প্লাস, এটা He2 উপরে প্লাস হলো, ঠিক আছে, কোশ্চেন এটা ভুল ছিল। আয়নের বন্ধন ক্রম হলো, দেখো আমাকে আগে He2 প্লাস এর মোট ইলেকট্রন সংখ্যা বার করতে হবে। ওকে, আমরা জানি হিলিয়ামে কটা ইলেকট্রন থাকে বলো? 2টো। He2 হলে টোটাল ইলেকট্রন কটা হচ্ছে বলো? 4টে। ক্লিয়ার? He2 প্লাস হলে কটা ইলেকট্রন হচ্ছে বলো? 3টে। তাহলে এটা একটা মলিকুলের কথা বলছে, হ্যাঁ, মলিকুলার আয়ন বা র্যাডিক্যালের কথা বলছে, তাহলে সেখানে আমরা বলতে পারি এমও ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বলো? সিগমা 1s2 সিগমা স্টার 1s1। তাহলে এখানে বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু বন্ডিং ইলেকট্রন
টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, মানে এখানে স্টার ছাড়া যে মলিকুলার অরবিটাল গুলো থাকবে তাদের টোটাল ইলেকট্রন, এখানে দুটো স্টার দেওয়া যে মলিকুলার অরবিটাল গুলো থাকবে তাতে টোটাল ইলেকট্রন বাই কত হলো 2, এখানে কত আসছে 1/2, মানে 0.5 হবে। দেখো বন্ড অর্ডার ক্যালকুলেশনের একটা শর্ট ট্রিক আমি কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে দিয়েছি। হ্যাঁ, শর্ট ভিডিও তুমি দেখো, সেখানে 1 থেকে 20 পর্যন্ত কোনো যৌগের ইলেকট্রন থাকলে তার বন্ড অর্ডার কেমন হবে, ম্যাগনেটিক বিহেভিয়ার কেমন হবে, এই সম্বন্ধে কিন্তু বলা আছে। তো এখানে তাহলে বন্ড অর্ডার কত হয় বলো, এখানে 0.5। তাহলে প্রথমেরটার অপশন ছিল সি, একের সি, দুইয়ের কি হলো বলো, অপশন কি হলো বলো, বি। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন দিয়েছে দেখো যে 3 নম্বর, নিচের কোনটি পরাচুম্বকীয় নয়। এখানে দিয়েছি N2 প্লাস CO O2 মাইনাস NO। তাহলে প্রত্যেকটার আমার ইলেকট্রন ক্যালকুলেট করতে হবে। N2 তে দেখো কটা ইলেকট্রন থাকে, একটা নাইট্রোজেনে থাকে 7টা, N2 হলে থাকে 14, N2 প্লাস বলেছে মানে 13। CO বলেছে দেখো কার্বনে কটা থাকে বলো, 6টা, অক্সিজেনে থাকে 8টা, টোটাল কত হলো বলো 14। অক্সিজেনে কত থাকে বলো, 8 প্লাস 8 প্লাস 1 নেগেটিভ চার্জ একটা আছে, টোটাল কত হলো 17। এরও কত বলছে বলো, 7 প্লাস 8, এটা কত হচ্ছে 15। তাহলে আমরা বুঝবো কোনো মলিকুলে যদি অড নাম্বার অফ ইলেকট্রন থাকে বা বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে সেটা প্যারাম্যাগনেটিক হবে। এবার জোড় সংখ্যক ইলেকট্রন থাকলেই যে ডায়াম্যাগনেটিক হবে এমনটা নয়। কার কার ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে 10টা ইলেকট্রন আছে বা যাদের ক্ষেত্রে 16 ইলেকট্রন আছে, এই দুটো জোড় সংখ্যা বিশিষ্ট জোড় সংখ্যক, এত সংখ্যক 10টা ইলেকট্রন থাকলে সেটা প্যারাম্যাগনেটিক হবে, 16টা ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক হবে। আরেকটা কি ব্যাপার বলছে দেখো, তাদের ক্ষেত্রে 4টে থাকবে, 8টা থাকবে বা 20টা থাকবে, এদের ক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে বলো, 0 হবে। 4টে ইলেকট্রন, 8টা ইলেকট্রন বা 20টা, এগুলো বাদ দিয়ে আর বাকি যে মলিকুলগুলো থাকছে তাদের যদি জোড় সংখ্যক ইলেকট্রন থাকে, এই সংখ্যাগুলো ছাড়া তাদের হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রনের সংখ্যা আমি বলছি, তারা ডায়াম্যাগনেটিক হবে। বিজোড় ইলেকট্রন থাকলেই কিন্তু সেটা প্যারাম্যাগনেটিক হবে। তাহলে এখানে কোশ্চেন দিয়েছিল যে কোনটা প্যারাম্যাগনেটিক নয়। তাহলে জোড় সংখ্যক ইলেকট্রন কত আছে বলো, কার্বন মনোক্সাইডে, এটা কি হয় বলো, প্যারাম্যাগনেটিক নয়। তাহলে এটা অপশন কত হবে, তিনটা অপশন হবে বি। 4 নম্বরের কোশ্চেনে আমরা চলে যাই। উষ্ণতা বৃদ্ধিতে জলের পৃষ্ঠটান কি হয় বলো, উষ্ণতা বৃদ্ধিতে জলের পৃষ্ঠটান কি হবে বলো, কমে। কেন, জলের অণুগুলোর মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায়, হ্যাঁ, তাই পৃষ্ঠটান এখানে কি হয় বলো, কিছুটা কম হবে। তাহলে এটা আমরা দেখতে পাবো কত অ্যান্সার এটা বলছে, 4 বি। 5 নম্বরের কোশ্চেনে চলে যাই যে নিচের কোনটি সম্পর্কটি স্বতঃস্ফূর্ত নির্দেশ করে, কোন সম্পর্কটি স্বতঃস্ফূর্ত নির্দেশ করে, বলা আছে ডেল্টা এইচ ইজিক্যাল টু টি ডেল্টা এস। থার্মোডাইনামিক্স থেকে এটা কোশ্চেন দিয়েছে, ডেল্টা এইচ দিয়েছে দেখো
greater than T delta S, delta H less than T delta S। কোশ্চেন আচ্ছা একটু একটু আসছে, দেখো ফোর্থ অপশনটা বোঝা যাচ্ছিল না, এখানে এরকম দেওয়া আছে ডেল্টা এইচ ডটেড ডেল্টা এস, যেন আমি চলে গেছিলাম। যাই হোক, তাহলে আমরা তাপগতিবিদ্যা থেকে যদি আমরা দেখি যে কোন প্রক্রিয়ার মুক্ত শক্তির পরিবর্তন বা গিভস ফ্রি এনার্জি চেঞ্জ কত হয় বলো, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যদি ডেল্টা এইচ এই ভ্যালুটা যদি টি ডেল্টা এস বা বলছে টি ডেল্টা এস এর থেকে ডেল্টা এইচ যদি ছোট হয়, তবে দেখো এই সম্পর্ক থেকে আমরা বুঝতে পারছি যে ডেল্টা এইচটা কি হয় বলো, নেগেটিভ হবে। তাহলে এখানে অপশন সি হবে 5 এর কি হবে বলো, অপশন সি কি হবে, যদি ডেল্টা এইচটা ডেল্টা এস এর থেকে ছোট হয় তবে আমরা দেখতে পাবো যে এটা স্বতঃস্ফূর্ত হবে। পরের কোশ্চেন দিয়েছে দেখো, নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটাতে ডেল এইচ ও ডেল ইউ সমান হবে। তাহলে আমরা 6 নম্বরের কোশ্চেনে চলে যাই, যে কোন ক্ষেত্রে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ হবে, এই কথা বলেছে, তাই তো। তাহলে আমরা যে রিলেশন জানি দেখো, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস ডেল্টা এন জি আর টি। ডেল এন জি মানে কত বলছে, বলছে গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোট মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোট মোল সংখ্যা, এই দুটো ব্যাপার বলছে। তাহলে আমাকে যদি ডেল এইচ আর ডেল ইউর রিলেশন বার করতে হয়, তাহলে আমাকে কার মান জানতে হবে বলো, ডেল্টা এনজির মান। তাহলে ডেল্টা এনজির মান জানলে এটা হবে। যে রাসায়নিকগুলো বলা আছে, কার্বন সলিড প্লাস 2H2O লিকুইড, এখান থেকে বলেছে 2H2S গ্যাস প্লাস CO2 গ্যাস। তাহলে এখানে ডেল্টা এনজি কত হবে দেখো, তাহলে এই স্টয়কিওমেট্রি গুলো নেব, 2 প্লাস 1, এটার সামনে 2 কিছু নেই মানে এখানে কত ধরবো 1, শুধু গ্যাসীয় বিক্রিয়ক বা বিক্রিয়ক পদার্থ গুলো, এখানে কত আছে বলো 2 আছে। এখানে ডেল্টা এনজির ভ্যালু কত হচ্ছে বলো 1 আসছে। তাহলে নিশ্চয়ই এটা হবে না। পরেরটা বলেছে দেখো, PCl5 গ্যাস, এখান থেকে PCl3 গ্যাস প্লাস Cl2 এটাও গ্যাস বলছে। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু কত, এর সামনে কিছু নেই মানে কত 1 আছে, 1 প্লাস 1 বিক্রিয়াজাত পদার্থ PCl3 আর Cl2, আর এটা কত বলছি বলো -1, এখানে কত পাচ্ছি বলো 1 পাচ্ছি, এটাও হবে না। পরের কোশ্চেনটা পরেরটা দিয়েছে দেখো, পরের কোশ্চেন দিয়েছে 2CO গ্যাস প্লাস O2 গ্যাস, এখানে দিয়েছে 2CO2 গ্যাস। এখানে ডেল্টা এনজি কত হবে বলো, বিক্রিয়াজাত পদার্থ কি বলছে একটা,
মূল সংখ্যা 2 আছে, এখানে কি হবে বলো মাইনাস, এটা কত হবে বলো 2 + 1, এখানে আসছে -1, এখানেও ডেল্টা এনজির ভ্যালু 0 হচ্ছে না, এটাও ধরা যাবে না। পরেরটা বলছি দেখো H2 গ্যাস প্লাস Br2 গ্যাস, এটা 2HBr, এটা গ্যাস বলছে, তাহলে ডেল্টা এনজি কত হবে 2 - 1 + 1, এখানে 0 হচ্ছে। তাহলে আমরা দরকার ছিল ডেল্টা এনজি ভ্যালুটা কোথায় 0 হচ্ছে সেটা জাজমেন্ট করা। তাহলে 6 এর কোনটা হলো বলো অপশন ডি, এটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। নেক্সট বলতে দেখো যে পরেরটাও একই কথা, দুটো কোশ্চেন সেম দিয়েছে, তো দুটো কোশ্চেন কিন্তু একই টাইপের। যদি তোমরা ডেল্টা এনজির ভ্যালু ক্যালকুলেট করতে পারো 2 নাম্বার কিন্তু পেয়ে যাবে, এই হচ্ছে কথা। তোমরা দিয়েছি কোশ্চেনটা এরকম, 7 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, বলতে দেখো PCl5 গ্যাস প্লাস Cl2 গ্যাস, এটা থেকে বলছে PCl5 গ্যাস, এখান থেকে বলছে PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস, এই কথা বলছি। তাহলে এই ক্ষেত্রে একই রকম আমরা দেখছি ডেল্টা এনজি ইজ ইকুয়াল টু 1 + 1 - 1, এটা হচ্ছে তারপরে সামনে কিছু নেই, কিছু নেই মানে কত বসাবো 1 1 বসাবো, এটার সামনেও কিছু নেই তাহলে এটা 1 বসাবো। ওকে, তাহলে কত পেলাম অ্যাকচুয়ালি এটা 1 পেলাম। তাহলে কেপি ও কেসি এর সম্পর্ক থেকে পাই কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু RT হোল টু দি পাওয়ার ডেল্টা এনজি। তাহলে এখানে কেসি RT হোল টু দি পাওয়ার 1, কেপি ইজ ইকুয়াল এই কথাটা আমরা পেলাম কেসি ইনটু RT হোল টু দি পাওয়ার 1। তাহলে কোন অপশনটা রাইট হবে? 7 বলছে দেখো সি, 7 হচ্ছে সি রাইট হবে। তারপর বলছে 8, শিক্ষা পরীক্ষায় শিক্ষার বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ যে কম আয়নন বিভব, কম গলনাঙ্ক, নমনীয়তা, সর্ববস্থু কক্ষে একটি ইলেকট্রনের উপস্থিতি। তাহলে শিক্ষা পরীক্ষায় বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ হচ্ছে কম আয়নন বিভব, আয়নন বিভব যার কম হচ্ছে সেই সহজে শিক্ষা পরীক্ষায় সাড়া দেবে। তাহলে 8 এর এ হবে অ্যান্সার। পরেরটা বলছে দেখো যে নিচের কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সালফেট, পরের কোশ্চেন আমরা লিখে নিয়ে আসছি। দেখো তারপরে দুটো কোশ্চেন এরকম ছিল, নিচের কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সালফেট জলে সবচেয়ে বেশি দ্রাব্য। ওকে, অ্যান্সার হবে MgSO4। দেখো জলে দ্রাব্যতা দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি, আর একটা হচ্ছে ল্যাটিস এনথালপি। এই দুটো যদি হাইড্রেশন এনথালপির মান বেশি হয়, ল্যাটিস এনথালপির মান কম হয়, তাহলে কোনো একটা সল্ট জলে সহজে দ্রবীভূত হয়। হাইড্রেশন এনথালপির মান কখন বেশি হবে? যদি ক্যাটায়ন বা অ্যানায়নের আকার ছোট হয়। তাহলে এক্ষেত্রে দেখো ক্যালসিয়াম 2+, স্ট্রংসিয়াম 2+, বেরিয়াম 2+ আর Mg2+, এই দুটোর মধ্যে Mg2+ এর আকার ছোট এবং ল্যাটিস এনথালপি এখানে মান এদের থেকে কম না হলেও হাইড্রেশন এনথালপি থেকেও কিছুটা কম। তাহলে সহজে এটা কি হয় বলো, জলে দ্রবীভূত হবে। এবার বলতে দেখো পরের কোশ্চেন, কোন জৈব যৌগে নাইট্রোজেন ও সালফার দুটি মৌলই বর্তমান থাকবে ল্যাসাইন নির্যাসে কোন আয়নটি পাওয়া যাবে?
তাহলে আমরা কি জানি যে ল্যাসাইন টেস্ট যখন আমরা করি তখন জৈব যৌগে উপস্থিত নাইট্রোজেন ও কার্বনকে জলে দ্রবীভূত সায়ানাইড মাইনাস আয়ন বা নাইট্রোজেন সালফার কার্বন থাকলে জলে দ্রবীভূত HCN মাইনাস এই আয়নে আমরা পরিণত করি, এটা ওয়াটার সলিউবল হয়। তাহলে এখানে সায়ানাইড মাইনাস আয়নটা কি হয় বলো, জলে দ্রবীভূত হবে বা HCN মাইনাসটা দ্রবীভূত হবে কখন, যদি জৈব যৌগে নাইট্রোজেন সালফার ও কার্বন থাকে তবে এই আয়নটা দেয়, যদি জৈব যৌগে কি থাকে বলো, নাইট্রোজেন কার্বন থাকে তবে এটা দেয়, আর সালফার থাকলে H2 দেয়। এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করি। তাহলে যদি কোনো জৈব যৌগে কার্বন তো অবশ্যই আছে, এখানে নাইট্রোজেন ও সালফার যদি মৌল বর্তমান থাকে, ল্যাসাইন নির্দেশে কোন আয়নটি পাওয়া যাবে, বলছে অপশন ডি। কোনটা হবে বলো, HCN। তাহলে 9 এর অ্যান্সারটা ছিল ডি, 10 এরটাও কি হবে বলো, ডি হবে। ওকে, পরের কোশ্চেন দেখো 11 এর কোশ্চেন। নিচের কোন যৌগটিতে কাইরাল পরমাণু আছে, নিচের কোন যৌগটিতে কাইরাল পরমাণু আছে। কাইরাল মানে আমরা বুঝি সবাই নিশ্চয়ই, দেখো কাইরাল মানে বলছে যে কার্বন পরমাণুতে 4টি ডিফারেন্ট অ্যাটম বা 4টি ডিফারেন্ট গ্রুপ অফ অ্যাটম উপস্থিত থাকছে তাকে আমরা কাইরাল কার্বন বলছি। যেমন বলছে দেখো এই কার্বনের সঙ্গে 4টে ডিফারেন্ট A, B, E আর D, 4টে ডিফারেন্ট কি বলছি বলো, যদি অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটম থাকে তখন আপনি বলছি আমরা কাইরাল। এইটুকু আমাদের জানলে হবে। হ্যাঁ, সিমেট্রি অপারেশন কিন্তু এখানে না জানলেও তোমাদের 11-এ হবে। তো তোমাদের এইটুকু মনে রাখতে হবে, 4টে ডিফারেন্ট কার্বন অ্যাটম যদি থাকে তবে সেটাকে আমরা কাইরাল বলবো। তাহলে আমরা একটু দেখে নিই যে প্রথম কম্পাউন্ডটা বলেছিল CH3 CHCl2। এখন আমরা ভেঙে আঁকবো, এটা Cl, এটা H, এটা Cl। দেখো এই কার্বনে নিশ্চয়ই দেখতে পাচ্ছি তিনটে একই রকম গ্রুপ আছে, এটা ধরবই না। এই কার্বনে দেখো এরকম দুটো একই রকম গ্রুপ আছে, তাহলে এই কম্পাউন্ডে কাইরাল কার্বন নেই। পরেরটা বলেছি দেখো CH3 COH HCH3, তাহলে এই দুটো গ্রুপ একই, এই কার্বনটা কাইরাল নয়। ওকে, পরেরটা বলছি দেখো CH3 বন্ড C, এটা H, OH, এটা C ডাবল H। দেখো এটাতে 4টে কি আছে, ডিফারেন্ট গ্রুপ। এটা কার্বন আর কার্বন মেলাবো না, কিন্তু পুরো গ্রুপটা কি আছে দেখো, ক্লিয়ার। এখানে CH3, এটা C ডাবল H। হ্যাঁ, তাহলে এই কার্বনটা আমরা কি বলছি বলো, কাইরাল। এই কার্বনটা বলছি আমরা কাইরাল। পরেরটা ছিল দেখো CH3 বন্ড C, এটা OH, এটা OH CH2 C ডাবল H। এখন এই গ্রুপটা এই গ্রুপটা আলাদা, কিন্তু এটা কি হচ্ছে একই রকমের, তাহলে এটা কাইরাল না। তাহলে এটা আমরা বুঝলাম যে 11 এর অ্যান্সারটা কোনটা হবে বলো, অপশন সি হবে 11 এর অ্যান্সার। ঠিক আছে, পরেরটা বলছে দেখো প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি তীব্র অম্ল, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি তীব্র অম্ল। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি তীব্র অম্ল বলেছে। ফার্স্ট বলেছে দেখো অ্যাসিটিলিন, কোশ্চেন নাম্বার 12 অ্যাসিটিলিন। তারপর এটা বলেছি বেনজিন C6H6,
মানে এটা বুঝবো আমরা প্রত্যেকটা কার্বন কি হচ্ছে বলো, sp2 কার্বন, প্রত্যেকটা কার্বন sp2, আর এখানে sp2 কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, sp কার্বনের হাইড্রোজেন আছে। তারপরে বলছে দেখো C2H6, মানে এটা sp3 কার্বনের সঙ্গে আছে, এই কার্বন sp3 বা এটাও sp3, ঠিক আছে। আরেকটা বলছে দেখো অক্সিজেনের সঙ্গে আছে, এটা অক্সিজেনের সঙ্গে আছে। তাহলে এখানে আমাকে ইলেকট্রোনেগেটিভিটির কথা জাজমেন্ট করতে হবে। তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কি হয় বলো, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা ক্রম কি হয়, সবচেয়ে হয় দেখো sp, তারপরে sp2, তারপরে sp3 কার্বনের। অক্সিজেন বেশি থাকলে কার্বন আর অক্সিজেনের মধ্যে যদি তুলনা করি তাহলে অক্সিজেন হচ্ছে বেশি হয়। তাহলে হাইড্রোজেন কোন এলিমেন্টের সঙ্গে বন্ড করে আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে অক্সিজেনের সঙ্গে বন্ড করে আছে, আর সবগুলোতে কার্বনের সঙ্গে বন্ড করে আছে। তাহলে আম্লিকতা যদি হয় তাহলে এই হাইড্রোজেনের ও বন্ড এইচ এর পোলারাইজেশন বেশি হবে, তাহলে আম্লিকতা হলে এটার বেশি হবে। ওকে, তাহলে এটা 12টার অ্যান্সার কি হলো বলো, এটা ডি। পরেরটা বলছে দেখো বেনজিনের ওজোনোলিসিস ফলে উৎপন্ন যৌগটি হলো কি, বেনজিনের ওজোনোলিসিসের ফলে উৎপন্ন যৌগটা কি হবে। আমরা তো বেনজিন একেই রেখেছি বাবু, বলো বেনজিন তো আমরা একে রেখেছি, তাহলে ওজোনোলিসিস কোন হবে, একে O3 আর দুয়ে বলো জিঙ্ক ওয়াটার। ওকে, এটা এইভাবে কাটবো, এটা এইভাবে কাটবো, এটা এইভাবে কাটবো, এটা কি লিখবো, সি ডবল বন্ড এইচ ডবল বন্ড, এটা দেখো সি ডবল বন্ড এইচ, সি ডবল বন্ড এইচ, এটাও সি ডবল বন্ড এইচ। এটা এই কম্পাউন্ডটাকে আমরা কি বলি বলো, ইথেন 1,2 ডাইঅ্যাল বা গ্লাইঅক্সাল, বা কি বলছি বলো গ্লাইঅক্সাল। এটা অপশন এ হবে, 13 কি হবে বলো, অপশন এ হবে, গ্লাইঅক্সাল হবে। পরেরটা বলছি যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, সিএফসি, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, মিথেন। তাহলে এখানে 14 হবে, এখানে অপশন বি হচ্ছে অ্যামোনিয়া। এটা গ্রিনহাউস গ্যাস নয়। ওকে, পরের কোশ্চেনটা আমরা লিখে নিয়ে আসি। দেখো 1 নাম্বারের যে কোশ্চেনগুলো ছিল তাই রকম ফার্স্ট ছিল দেখো যে 1 মিলিমোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে। আমরা আগে জেনে নিই যে একটি মিথেন অণুতে ইলেকট্রনের সংখ্যা ইজিক্যাল টু, দেখো মিথেনের সংকেত হচ্ছে CH4, তাহলে এখানে কার্বনের ইলেকট্রন সংখ্যা কত বলো, 6টা, প্লাস হাইড্রোজেন একটা করে থাকে, টোটাল হচ্ছে 10টা। একটি মিথেন অণুতে ইলেকট্রন সংখ্যা পেলাম 10টা, তাহলে 1 মোল সমান 1000 মিলিমোল। ওকে, তাহলে 1 মিলিমোল সমান ইজিক্যাল টু 1/1000 মোল। তাহলে 1 মোলে অণুর সংখ্যা কত থাকে বলো, 1 মোল অণুতে
অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যা 1/1000 মোলে কত হবে 6.022 10 to the power 23 মাল্টিপ্লাই 1/1000 বা 6.022 10 to the power 20। ওকে, তারপর লিখছি দেখো দেখো 1 মিলিমোল CH4A ইলেকট্রন সংখ্যা is equal to 6.022 10 to the power 20 multiply 10 বা এটা হবে 6.022 10 to the power কত হবে বলো 21। ক্লিয়ার? বুঝতে পারলাম? পরের কোশ্চেনটা দেখো দিয়েছে, দেখো যে একটি ধাতুর 2.7 গ্রাম অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় এনটিপিতে 3.36 লিটার হাইড্রোজেন উৎপন্ন হয়, ধাতুর তুল্যাঙ্ক ভার কত? দেখো আমরা জানি হাইড্রোজেন H2 এর হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার কত বলো 1, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন যত পরিমাণ ধাতুকে প্রতিস্থাপিত করবে সেটাই হবে তার তুল্যাঙ্ক ভার। তাহলে আমরা আগে জেনে নিই 3.36 লিটার মানে কত গ্রাম হাইড্রোজেন। ওকে, এটা অন্যভাবে করা যায়, সেটা আসছে। তাহলে দেখো 22.4 লিটার মানে এটা আসছে 2 গ্রাম হাইড্রোজেন। এনটিপিতে কথাটা লিখতে হবে, তাহলে এখানে 1 মানে কত আসছে 2/22.4 3.36 মানে আসছে 2/22.4 মাল্টিপ্লাই 3.36, এটা হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ। তাহলে অত গ্রাম হাইড্রোজেন কত ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে 2.7 দ্বারা, তাহলে 1 গ্রাম কত দ্বারা প্রতিস্থাপিত হবে সেটাই হবে তার তুল্যাঙ্ক ভার। তাহলে আমরা লিখছি এরকম 2 into 3.36 by 22.4 গ্রাম H2 প্রতিস্থাপিত হয় 2.7 গ্রাম ধাতু দ্বারা। তাহলে 1 গ্রাম কত দিয়ে প্রতিস্থাপিত হবে 2.27 মাল্টিপ্লাই 2.4 ডিভাইড 2 ইনটু 3.36, এটা ক্যালকুলেট করলে যা হবে। ওকে, আমি এটা ক্যালকুলেট করে বলছি। দেখো রেজাল্ট আসছে 9। কত আসছে বলো 9, তাহলে ধাতুটির তুল্যাঙ্ক ভার কত হয় বলো 9 হবে। অন্যভাবেও এটা করা যেত, যে দেখো 11.2 লিটার হাইড্রোজেন এনটিপিতে 11.2 লিটার হাইড্রোজেন মুক্ত হয় যত গ্রাম ধাতু দ্বারা, সেইটি হলো
ওই ধাতুর তুল্যাঙ্ক ভার। ওকে, তাহলে আমরা দেওয়া আছে 3.36 লিটার, 3.36 লিটার H2 মুক্ত হয় 2.7 গ্রাম ধাতু দ্বারা, 11.2 লিটার মুক্ত হয় 2.7 multiply 11.2 divide 3.36, রেজাল্ট সেই একই আসবে, 9 আসবে। ক্লিয়ার? আমরা দুইভাবে এটা ক্যালকুলেশন করা যায় সেটা আমরা দেখে নিলাম। দেখো আমরা পরের কোশ্চেন চলে যাই। পরের কোশ্চেনে যাই। কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস বলে দিয়েছে Ar 18 3d10 4s2। ওকে, বলে দীর্ঘ পর্যায় সারণীতে এর অবস্থান কত। মানে আমাকে এখানে গ্রুপ নাম্বার আর পর্যায় নাম্বারটা বলতে হবে বা পিরিয়ড নাম্বার বলতে হবে। তাহলে পর্যায় নাম্বারটা বুঝবো কিভাবে? লাস্ট সেলে যে ইলেকট্রন ভরেছে সেটা। লাস্ট সেল কোনটা বলো? দেখতে পাচ্ছি 4। ওকে, তাহলে এটা কি হবে? চতুর্থ, ফোর্থ। তাহলে পর্যায় হবে 4। গ্রুপ কত হবে বলো? যদি দেখো এস লাস্ট সেলে বা সর্বশেষ ইলেকট্রন আমরা ভরছি ডি তে, তাহলে এস আর ডি এর টোটাল ইলেকট্রন কাউন্ট করব। এস আর ডি এর টোটাল ইলেকট্রন কাউন্ট করব, বলে যা হবে এটাই হবে কি বলো? গ্রুপ নাম্বার। যদি এস আর পি থাকতো তখন কি বলতাম? তাহলে ধরো এখানে আমরা দেখছি একটা ইলেকট্রনিক কনফিগারেশন, নিয়ন 10, এটা আসছে 3s2 3p3, এটা। তাহলে তখন কি হতো? তখন তো বুঝতে পারছি পর্যায় কত হবে। পর্যায় হবে এখানে কত বলো? 3। লাস্ট ছেলে এটা 3 আছে। আর গ্রুপ কত হবে বলো এখানে? তাহলে এস আর পি টোটাল ইলেকট্রন কাউন্ট করব, কত হলো? 5। তার সঙ্গে 10 যোগ করব, 5 + 10 কত হবে বলো? এটা 50। ক্লিয়ার হলো? পরের কোশ্চেন দিয়েছে দেখো, পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও সবচেয়ে তড়িৎ ঋণাত্মক সবচেয়ে তড়িৎ ঋণাত্মক আর সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলগুলির নাম লিখতে বলেছে। তড়িৎ ধনাত্মক কি হবে বলো? সিজিয়াম হবে। ওকে, আর তড়িৎ ঋণাত্মক কি হবে বলো? ফ্লুরিন হবে। তাহলে আমরা জানি সিজিয়াম এর গ্রুপ নাম্বার আর পিরিয়ড নাম্বার কত হবে বলো? আর ফ্লুরিনের গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার কত হবে এটা বলতে হবে। সিজিয়াম কোন গ্রুপে থাকে? গ্রুপ 1 এ। পিরিয়ড কত হবে বলো? তাহলে কি আছে প্রথমে? উপরের থেকে শুরু করি, হাইড্রোজেন 1 নম্বর পিরিয়ডে থাকে, তারপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে প্রথমে আসছে হাইড্রোজেন, ওর উপরে থাকছে, তারপর লিথিয়াম, তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। কত আসছে বলো? 6 নম্বর। আর ফ্লুরিনের ক্ষেত্রে কি আসছে বলো? তাহলে এখানে গ্রুপ হচ্ছে কত? হ্যালোজেন 70। তাহলে আমরা শুরু করছি এভাবে যে 2 থেকে শুরু হবে এখানে। তাহলে এখানে হবে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে এখানে কত নম্বর আসবে বলো? এটা
সেকেন্ড পর্যায় হবে, পর্যায় কত হবে 2। ক্লিয়ার? এই কোশ্চেনগুলো বোঝা গেল? আমরা পরের কোশ্চেনগুলো লিখে নিয়ে আসছি। দেখো পরে দুটো কোশ্চেন ছিল, এনট্রপির সংজ্ঞা দাও একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন ছিল দেখো নিম্নলিখিত বিক্রিয়াতে এই যৌগটির নাম ও গঠন সংখ্যা লেখো। প্রথমে লিখবো এনট্রপির সংজ্ঞা এভাবে আসছে যে তাপগতীয় ধর্ম বা অপেক্ষক কোন সিস্টেমের গঠনকারী কণাগুলির বিশৃঙ্খলতার মাত্রা পরিমাপ করে তাকে এনট্রপি বলে। হ্যাঁ, মানে ডিসঅর্ডারনেস যেটা পরিমাপ করছে সেটাকে আমরা বলছি এনট্রপি। একক কি হবে বলো? ক্যালোরি ডিগ্রি ইনভার্স বা জুল কেলভিন ইনভার্স। ওকে, পরেরটা দেখো নিম্নলিখিত বিক্রিয়াতে এই যৌগের নাম ও গঠন সংকেত লেখো। তাহলে আমরা এটা মনে রাখবো যে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হবে, আর এটা এরকম আছে, এটা হবে ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। ওকে, এই হলো 1 নম্বরের পুরো কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেনগুলো লিখে নিয়ে আমরা আসছি। দেখো পরের কোশ্চেনে দিয়েছে হাইড্রোজেন ও অক্সিজেনের দুটি যৌগে যথাক্রমে এত ও এত পার্সেন্ট হাইড্রোজেন আছে। দেখাও যে ফলাফলগুলি গুণানুপাত সূত্র সমর্থন করে। তাহলে গুণানুপাত সূত্র বলছে একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে বি মৌলটা যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হবে, ধরো এটা 1, এটা 2, এটা 1, এদের অনুপাতগুলো কি হবে বলো? একটা সরল অনুপাত হবে। তাহলে আমাকে বার করতে হবে প্রথম যৌগে একটি নির্দিষ্ট ওজনের সঙ্গে হাইড্রোজেন কতটা যুক্ত হয়েছে, আবার প্রথম যৌগে অক্সিজেনের একটা নির্দিষ্ট যৌগের সঙ্গে হাইড্রোজেন কত যোগ হয়েছে। তাহলে সেখান থেকে আমরা বার করতে পারবো, যদি হাইড্রোজেন বা অক্সিজেনের অনুপাতটা এটা বার করতে পারি, এরকম একটা সরল অনুপাত বার করতে পারি, তবে দেখবো সেটা গুণানুপাত সূত্র খাটছে। তাহলে আমরা লিখছি এ যৌগে H2 আছে, হাইড্রোজেন আছে, কত বলো? 42.9%। তাহলে অক্সিজেন আছে, অক্সিজেন আছে, তাহলে 100 মাইনাস 42.9, এটা আসছে 1 পয়েন্ট, এটা আসছে 7, এখানে আসছে দেখো 57.1%। ওকে, এবার বলছি দ্বিতীয় যৌগে বা বি যৌগে হাইড্রোজেন আছে কত বলো? 27.3%। ওকে, অক্সিজেন কত আছে? অক্সিজেন আছে 100 মাইনাস 27.3, এটা আছে 7, 2.7, 72.7%, এটা পাচ্ছি। দেখো আমরা এদের অক্সিজেনের একটা নির্দিষ্ট ওজনের সঙ্গে আমরা হাইড্রোজেন কতটা আছে বার করে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 72.7 গ্রাম অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে কত বলো? হাইড্রোজেন যুক্ত আছে কত? 27.3 গ্রাম। 1 গ্রামের সঙ্গে কত যুক্ত আছে? 27.3 বাই 72.7। আরেকটা বলছে দেখো, যেখানে 57.1 এর সঙ্গে কত যুক্ত আছে? 27.3 মাল্টিপ্লাই 57.1
ডিভাইড 72.7 এই অ্যামাউন্টটা। এবার দেখো এই দুটো যে পেলাম তার অ্যামাউন্ট, হাইড্রোজেনের যে দুটো পরিমাণ পেলাম অক্সিজেনের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে, সে দুটোর যদি অনুপাত আমরা নিই, সেটা যদি সরল অনুপাত থাকে তাহলে আমরা বুঝবো সেটা গুণানুপাত সূত্র ফলো করছে। প্রথম যৌগে 57.1 এর সহিত অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে কে বলো? অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে 42.9 গ্রাম H2। দ্বিতীয় যৌগে এটাও দেখো 57.1 গ্রাম অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত কত আছে বলো? 27.1 into 57.1 divide 72.7। এই দুটো পেলাম। এই দুটো যদি অনুপাত নিই তাহলে এখানে 42.9 is to 27.1 into 57.1 divide এটা 27.3 সরি, আর এটা 72.7। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা আসবে 1:2 এরকম আসবে। 1:2 কত আছে বলো? 2। তাহলে সরি এখানে 2:1 আসবে, ভুল বলা হলো। 2:1 এরকম রেজাল্ট আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যৌগে হাইড্রোজেনের যে কত ভাগ বলো? 2 ভাগ, নির্দিষ্ট অনুপাত পাচ্ছি আমরা। তাহলে এটা অক্সিজেনের নির্দিষ্ট ওজনের সঙ্গে হাইড্রোজেন যে যে ওজনে যুক্ত হয়েছে তার অনুপাত কত পেয়ে গেলাম? 2:1। এটা একটা সরল অনুপাত, এটা কিনা গুণানুপাত সূত্রকে সমর্থন করছে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরে দুটো কোশ্চেন দিয়েছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি উল্লেখ করো। একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা 1 অ্যাংস্ট্রম হলে এর বেগের অনিশ্চয়তা নির্ণয় করো। তাহলে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা এভাবে বলবো যে কোনো গতিশীল আণুবীক্ষণিক কণা, যেগুলো দেখো অণু, পরমাণু বা ইলেকট্রন ইত্যাদি, অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। অবস্থানের অনিশ্চয়তা যদি ডেল এক্স হয়, ভরবেগের অনিশ্চয়তা যদি ডেল পি হয়, এটা লিখতে পারি h/4π হবে, বা আমরা লিখতে পারি ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল ভি, এটা দেন ইজ ইকুয়াল টু h/4π। তাহলে এখানে টার্মগুলো তোমাকে লিখতে হবে যে ডেল্টা এক্স অবস্থানের অনিশ্চয়তা আর ডেল পি ভরবেগের অনিশ্চয়তা আর ডেল ভি গতিবেগের অনিশ্চয়তা। ওকে, এই কথাগুলো আসছে। তাহলে আমাদের পরের যে পার্ট সেটা বলেছে, দেখো তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা লিখবো, তার সঙ্গে ম্যাথমেটিক্যাল টার্ম আর এই টার্মগুলো আমাকে উল্লেখ করতে হবে। পরের পার্টে দিয়েছে যে যদি অবস্থানের অনিশ্চয়তা 1 অ্যাংস্ট্রম হয় তবে গতিবেগের অনিশ্চয়তা কত। দেখো সমীকরণ যেটা ছিল সেটা যেভাবে লিখবো, ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল ভি ইজিক্যাল টু দিয়ে লিখবো h/4π। ঠিক আছে, তা ডেল এক্স কত বলেছে বলো? 1 অ্যাংস্ট্রম মানে লিখবো 10⁻⁻10 মিটার। এম লিখবো দেখো 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ডেল ভি
is equal to 6.626 10 to the power minus 30 কত হয় বলো 34 ওকে ডিভাইড 3.14 into 4 বা এখানে দেখো আমরা পাচ্ছি del v is equal to 6.626 10 to the power minus 34 divide 3.14 into 4 multiply 9.11 into 10 to the power minus 31 multiply 10 to the power minus 10 এই পুরো ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন কোনটা করব এইটুকু পার্ট করব আর 10 এর পাওয়ারগুলো মিলিয়ে বসাবো এটা আসছে 5.79 into 10 to the power 5 ইউনিট কি হলো মিটার পার সেকেন্ড ক্লিয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি অনিশ্চয়তা অবস্থানের অনিশ্চয়তা 1 অ্যামস্ট্রং হয় তবে বেগের অনিশ্চয়তা কত হবে 5.79 into 10 to the power minus 5 আমরা পরের কোশ্চেনে চলে যাই যে এই পরমাণু প্রথম বোর কক্ষের শক্তি কত বলছে 13.58 into 10 to the power কত বলেছে ইলেকট্রন ভোল্ট বলেছে তাহলে n তম কক্ষে শক্তির রাশিমালা E is equal to বা En is equal to minus 13.58 multiply লিখবো দেখো z স্কয়ার বাই n স্কয়ার তাহলে দেখো z বলছে এখানে পরমাণু ক্রমাঙ্ক যেটা এখানে বলছে পরমাণু ক্রমাঙ্ক ওকে n বলছে কি বলো কক্ষপথের সংখ্যা ওকে তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু বলেছি এটা কত লিখবো -13.58 এটা 1 স্কয়ার বাই কত হবে বলো 3 স্কয়ার থার্ড কক্ষপথ বলেছে এটা ক্যালকুলেট করলে যা আসে মানে এটা আসছে -13.58 বাই এটা 9 দিয়ে ডিভাইড করলে এটা যে ভ্যালু আসবে সেটা এটা লিখে দিচ্ছি ক্যালকুলেট করে দেখো পরের কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট আমরা পরের দুটো কোশ্চেনে আসছি দেখো পরের কোশ্চেন দিয়েছে SnCl2 একটি কঠিন আয়নীয় যৌগ হলেও SnCl4 একটি সমযোজী তরল কেন কারণ সহ ব্যাখ্যা করো দেখো যেসব যৌগে গ্রুপ 14 এর মৌলসমূহ +4 জারণ অবস্থায় আছে সেটা নিশ্চয়ই কি হবে আকারে ছোট হবে যেমন বলতে দেখো SnCl4 এ Sn এর জারণ অবস্থা কত বলো +4 ওকে সেগুলি সমযোজী কারণ অধিক চার্জ বিশিষ্ট আকারে ছোট ক্যাটায়নের দ্বারা অ্যানায়নের ধ্রুবায়ন যথেষ্ট বেশি মাত্রায় ঘটে ধ্রুবায়ন মানে কেমন বলতে দেখো দুটোই যদি এই ধরনের ছোট ক্যাটায়ন বড় অ্যানায়ন এটা যদি দেখি এর প্রভাবে ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নটা কি হয়ে যাবে বলো যেমন পোলারাইজ হয়ে যাবে ওকে ধ্রুবায়ন হয় যদি ক্যাটায়ন ছোট হয় তাহলে ওই ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করব যথেষ্ট বেশি মাত্রায় ঘটে যেসব যৌগে মৌলগুলির +2 জারণ অবস্থা প্রদর্শন করে সেগুলির আয়নীয়করণ কারণ কম চার্জ বিশিষ্ট আকারে বড় ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ধ্রুবায়ন যথেষ্ট কম মাত্রায় ঘটে যেমন আমরা দেখছি যে SnCl2 তে Sn এর জারণ অবস্থা কত বলো +2 আর SnCl পরে Sn এর জারণ অবস্থা কত বলো +4 তাহলে আমরা বলতে পারি যে SnCl4 এ Sn4+ এর আকার ছোট ও অধিক চার্জ হওয়ায় SnCl4 যৌগে Sn4+ Cl- আয়নকে অধিক মাত্রায় পোলারাইজড করে এর ফলে ওই যৌগে সমযোজী প্রকৃতির হয় কিন্তু SnCl2 যৌগে Sn2+ এর আকার বড় চার্জ কম তাই সেটি Cl- কে অধিক মাত্রায় পোলারাইজ করতে পারে না তাই জন্য এর আয়নীয় চরিত্র বেশি
আমরা পরের কোশ্চেনটা লিখে নিয়ে আসি। পরের কোশ্চেনটা দিচ্ছে দেখো, বোরাক্সের জলীয় দ্রবণে ফেনফথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ গোলাপি হয় ও পরে গ্লিসারল যোগ করলে গোলাপি দ্রবণ বর্ণহীন হয়, ঘটনা দুটো ব্যাখ্যা করো। তাহলে প্রথমে দেখছি দেখো, আমরা জানি বোরাক্সের জলীয় দ্রবণ কি হয় বলো, ক্ষারীয় প্রকৃতির হয়। ওকে, কেন? সেখানে NaOH ও H3BO3 উৎপন্ন হয়। এবার বলছে দেখো, তাই উৎপন্ন দ্রবণে যদি আমরা ফেনফথ্যালিন যোগ করি তাহলে সেটা কি হবে, গোলাপি লাল। এবার এই অবস্থায় গ্লিসারল যোগ করলে বোরিক অ্যাসিড বিয়োজনে উৎপন্ন BOH4- এর সঙ্গে বিক্রিয়া করে স্থায়ী জটিল চিলের যৌগ গঠন করে, ফলে সাম্য ডান দিকে সরে যায় এবং H3BO3 শক্তিশালী অ্যাসিড রূপে ক্রিয়া করে। অ্যাসিডে ফেনফথ্যালিনের বর্ণ কেমন হয় বলো, বর্ণহীন। এই অবস্থায় দ্রবণে H+ আয়ন সম্পূর্ণরূপে প্রশমিত হয়, দ্রবণটি আবার বর্ণহীন হয়ে যায়। রাসায়নিক বিক্রিয়া যদি তোমাকে এখানে উল্লেখ করতে বলে তাহলে তুমি কি লিখবে, তাহলে এখানে H3BO3 প্লাস H2O, এখানে লিখবে BOH4 মাইনাস প্লাস H প্লাস লিখবে। ওকে, তারপর বলতে দেখো গ্লিসারলের স্ট্রাকচার আমরা জানি, তাহলে লিখবো আমরা CH2OH CH2OH প্লাস BOH মাইনাস প্লাস এটাও তাই লিখবো CH2OH CH2OH। এটা কি ফর্ম করে বলো, তাহলে BOH4 মাইনাস এটা CH2O, যেমন থাকে CHO, এটা CH2OH, এটা CH2O CHO, এটা CH2OH, পুরোটা থাকে এরকম মাইনাস, তার সঙ্গে H প্লাস জুড়ে থাকে। ঠিক আছে, এই জটিল যৌগ গঠিত হওয়ার জন্য আমরা দেখছি যে এই জটিল যৌগ গঠিত হওয়ার জন্য এটা ওইটা লিখবো না আমরা, এই জটিল যৌগ গঠিত হওয়ার জন্য আমরা দেখব যে এই জটিল যৌগ গঠিত হওয়ার জন্য আমরা দেখব কি বলো, যে স্থায়ী জটিল যৌগ গঠিত হওয়ার জন্য দ্রবণে যে ধরো OH মাইনাস ছিল সেটা থাকছে না, দ্রবণে তখন H প্লাস আধিক্য ঘটছে, ফলে আমরা দ্রবণটি কেমন দেখব, আবার বর্ণহীন দেখব। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু একটু মিলিয়ে নেব। H3BO3 প্লাস ওয়াটার, এখানে BOH4 মাইনাস H প্লাস হবে, এর সঙ্গে BOH4 মাইনাসের সঙ্গে এটা জটিল যৌগ গঠন করছে। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন দিয়েছে দেখো, CH3COOH ও HCOOH এর মধ্যে কোনটি বেশি আম্লীয় এবং কেন? তাহলে অ্যানসারটা আমাদের এরকম লিখতে হবে, CH3COOH এটা ডিসোসিয়েট করলে দেখো CH3 C ডাবল বন্ড O মাইনাস H প্লাস, এটাকে আমরা বলবো অ্যাসিড, এটাকে আমরা বলবো কনজুগেট বেস 1। এটা দেখো HCOOH, তাহলে এখানে লিখবো H বন্ড C ডাবল বন্ড O মাইনাস প্লাস H প্লাস, এখানে লিখবো Cb2। তাহলে লিখছি যে Cb1 বা কনজুগেট বেস 1 এ 1 কনজুগেট বেস 1 Cb2 এর থেকে কম সুস্থির, Cb1 Cb2 এর থেকে কম সুস্থির, কারণ উভয়ের রেজোনেন্স
গঠন একই, কিন্তু CB1 এ CH3 গ্রুপের প্লাস আই প্রভাবের জন্য ও কেন্দ্রে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, CB1 এর পুনরায় H প্লাসের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ে। এই কারণে আমরা দেখব অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড থেকে কম আম্লিক। দেখো CB2 তে এরকম কোনো প্রভাব নেই, হাইড্রোজেনের এরকম কোনো প্লাস আই প্রভাব বা মাইনাস আই প্রভাব নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাখ্যা। পরের কোশ্চেন দেখো আমরা লিখবো এরকম যে ইউপ্যাক নেম লিখতে বলেছি। দেখো যাদের ইউপ্যাক নেমের সমস্যা আছে প্লেলিস্টে যাবে, ওখানে আমি ইউপ্যাক নেমের দুটো ভিডিও দিয়েছি, আরো হয়তো পরে দেব। সেখানে কিন্তু প্রাথমিক বেসিক জায়গাটা কিন্তু তোমরা একটু শেখো, মনে করো বেসিক জায়গাটা তোমাদের দরকার, ওটা কিন্তু শিখবে। দেখো এটা দেখো CH2OH CH2OH CH2OH, তাহলে লং চেন কোনটা বল? এটা দুই দিকটা একই রকম, তাহলে 1 2 3। এটা ইউপ্যাক নেম কি হবে বলো? প্রোপান 1 2 3 ট্রাই অল, প্রোপান 1 2 3 ট্রাই অল। ওকে, হ্যাঁ, এখানে দুটো ভায়োল আছে, এখানে কনফিউজ হবে না। ট্রাই ডাই এগুলোর ভায়োল যেটা থাকছে এন্ড, আর ফাংশনাল গ্রুপের ভায়োল এন্ড দুটো একই রকম, পাশাপাশি লিখলে অসুবিধা নেই। কিন্তু দুটো ফাংশনাল গ্রুপের ভায়োল যদি পরপর লেখো তখন সমস্যা। পরেরটা দেখো কি দিয়েছে, CH3 Cl Cl C ডাবল বন্ড OH। C ডাবল H থাকলে কোনো একটা কার্বন চেনের নাম্বারিং কোথা থেকে শুরু করতে হবে বলো? এই প্রান্ত থেকে। এটা কি হবে বলো? 2,2 ডাইরেক্ট দি বড় হবে, ক্লোরো প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, ইউপ্যাক নেম অলওয়েজ ইংলিশ লেটারে লিখতে হবে, বাংলা লেটারে বাবু লিখে কোনো লাভ নাই। তোমার 1 বছর পর 2 বছর পর তোমাকে 1 বছর পর নিট দিতে হবে, 2 বছর পর কলেজে লিখতে হবে, সব বাবু ইংলিশে করতে হবে। তো ইউপ্যাক নেম কখনো কিন্তু বাংলাতে লিখবে না, যতটা সম্ভব ট্রাই করবে ইংরেজিতে লেখা। ওকে, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা দিয়েছে বিওডি কি, এর ক্ষতিকারক প্রভাব লেখো। দূষিত জলে প্রতি লিটারে উপস্থিত জৈব পদার্থ সমূহের ব্যাকটেরিয়া গঠিত জৈব রাসায়নিক বিয়োজনের জন্য যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন, সেই মিলিগ্রাম প্রকাশক সংখ্যাটিকে ওই জলের জৈব রাসায়নিক চাহিদা বা বিওডি বলে। দেখো কোনো জলের নমুনায় বা কোনো জলে বিওডির মান 5 ppm অপেক্ষা বেশি হলে ওই জলকে আমরা অবিশুদ্ধ জল রূপে গণ্য করা হয়। ওকে, তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে MCQ 1 নাম্বার ও 2 নাম্বারের কোশ্চেনগুলোর কমপ্লিট আমরা অ্যান্সার জানলাম। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা 3 নাম্বারের কোশ্চেনগুলোর অ্যান্সার বাকি থাকলো সেটা জানবো। আগে 5 নাম্বারের কোশ্চেন অ্যান্সার আপলোড করা হয়েছে, সেটা তোমরা দেখো। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলির জন্য। 11th আমি 2018-2022 এই কোশ্চেন পেপারটা
তোমাদের পরীক্ষার ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হয়তো আপলোড করে দেবো। চিন্তা করো না, আমি করবো। আর তোমরা কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করো। এই সেশনে হয়তো তোমাদের ইয়ারের কোশ্চেন ছাড়া অন্য কোশ্চেনগুলো ডিসকাস করা সম্ভব সময় নেই, যেহেতু আমরা লেটে শুরু করেছি। তো নেক্সট সেশনে অবশ্যই আমরা রায় মার্টিনের কোশ্চেন পেপার ডিসকাস করব। আর যারা 12-এর তারা দেখছো, তারা তাদের এমবিটিএ টেস্ট পেপার অনেকগুলো আলোচনা করা হয়েছে 2024-এ। সবগুলো কোশ্চেনই লিখে লিখে আলোচনা করা হয়েছে। তোমরা যখন ক্লাস 11-এ আছো, যখন তোমরা 12-এ উঠবে, তখন দেখবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু ওখানে পাচ্ছ। কোশ্চেনটাও তোমরা পাবে এবং তার অ্যান্সারও পাবে। তো তোমাদের কাছে হাতের কাছে যদি 2024-এর এবিটিএ না থাকে, তাহলে কিন্তু তোমরা কোশ্চেনও পাচ্ছ, আবার তার সঙ্গে অ্যান্সারও পাচ্ছ ভিডিওগুলোর মাধ্যমে। প্লেলিস্টে যাবে, গিয়ে দেখে নেবে, ওখানে সবগুলো কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো করা আছে। ওকে, তো আমাদের কোশ্চেনগুলো ডিসকাস করা জরুরি। কোশ্চেন কেমন টাইপ আছে সেটা পড়ার সঙ্গে সঙ্গে বোঝাটাও জরুরি। যেহেতু আমাদের ক্লাস 12-এর পেপারটা দেখো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা থাকে, তা সেখানেও বুঝতে পারবো যে কোন পার্টে কোন কোন চ্যাপ্টারের কোশ্চেন আসছে, বা 3 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, সেটা আমরা সহজেই বুঝতে পারবো। আজকে এইটুকু বলে ভিডিওটা শেষ করছি।